আমলে শেখ মুজিবের উপরে যে কথাগুলো বলা হতো যে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বা আইনের শাসন নাই, মুজিবের শাসন নাই, শাসন চাই, আইনের ঊর্ধ্বে কাউকে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য। ফ্যাসিস্টরা দেশের দুর্দশার সময় হাল ধরে এবং অনেক সময় ফ্যাসিস্টরা নির্বাচিতভাবেই আসে এবং পরবর্তী নির্বাচন প্রথাটা ব্যান্ড করে দেয়। যেমন হিটলার নির্বাচিতভাবেই এসেছিল, কিন্তু পরবর্তী নির্বাচনকে অ্যাবলিশ করেন, পরিত্যাগ করেন। তাহলে এই ফ্যাসিস্টদের নিয়ে যখন আমরা কথা বলছি, তো ফ্যাসিস্টরা যেমন গেটের মতো দেশে ফ্যাসিস্ট হিটলার কিভাবে আসলেন সেইটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু একটা মাঝখানে কিন্তু কিছু কলোনিয়াল যে উপাদান আছে, ফ্যাসিস্ট উপাদান আছে, কলোনিয়াল উপাদানের একটা চরিত্র থাকে যে তারা অনেক ক্ষেত্রে নিজ দেশে গণতান্ত্রিক কিন্তু অন্য দেশে সে ফ্যাসিস্ট। যেমন এই বিশেষ করে ইন্ডিয়া শাসন করেছিল যে ব্রিটিশ প্রায় 200 বছর সময়, এই 200 বছর সময়ের মধ্যে প্রায় 150 বছরই কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক ইংল্যান্ডের অধীনে তারা ফ্যাসিজম চালিয়ে গেছেন এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে। যেমন 1688 সালে কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র ছিল ইংল্যান্ডে। তাহলে 1757 সালে যখন ক্লাইভ এদেশে ফ্যাসিজম কায়েম করলেন, এখানে একটা দুর্ভিক্ষ হলো ক্লাইভের দ্বৈত শাসনের ফলে, ক্লাইভের লুণ্ঠনের ফলে। কিন্তু ইংল্যান্ডের যে পার্লামেন্ট, তারা কিন্তু ক্লাইভকে বিচার করলো, ক্লাইভ সুইসাইড করতে বাধ্য হলেন, কিন্তু তারপরে ফ্যাসিজম কিন্তু বন্ধ হলো না। ফ্যাসিজম কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে ব্রিটিশ শাসনের মাধ্যমে চলছে। তারা কিন্তু জমিদারদের প্রমোট করেছে, চিরস্থায়ী বন্দোবস্ত করেছে। জমিদাররা যাকে তাকে ধরে না পিটাইতো, চাবুক দিয়ে পিটাইতো, অনেক সময় তারা তাদেরকে ফাঁসি দিত, বিভিন্ন রকম অত্যাচার করতো, তাদের জমি জাতি গ্রাস করতো। এবং ইন্ডিয়াতে যে পরিপূর্ণ ফ্যাসিজম, সেটা কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টের মদতেই হয়েছে। তাইলে নিজ দেশে গণতান্ত্রিক হলেই যে তার কলোনিতেও সে গণতান্ত্রিক হবে, এটা কিন্তু সঠিক নয়। তো ফ্যাসিজমের উৎপত্তি দেখতে গেলে আমরা যে একটা টেক্সট বুক যে রূপটা দেখালাম, যে সেই রূপটা ছিল জুলিয়াস সিজারের রূপ। মার্ক অ্যান্টনি যে বারবার মানে এটা এই সিজারের মাথায় মুকুটটা তুলে দিচ্ছিলেন, আর সিজার যে বারবার তার মুকুটটা নামিয়ে রাখছিলেন, এই ড্রামাটা কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টে হয়নি। কিন্তু ইংল্যান্ডেরই পার্লামেন্টারি আন্ডারে যে একটা কোম্পানি, বা কোম্পানির পরে ইংল্যান্ডের রানী, যে সরাসরি এদেশ ইংল্যান্ডের রানী নামে শাসিত হচ্ছে, কিন্তু একটা ফ্যাসিজম ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে কায়েম হয়েছিল। আমেরিকাতেও একটা ফ্যাসিজম কায়েম হয়েছিল। আমেরিকাতে একটা বিদ্রোহ দেখা দেয়, এবং বিদ্রোহ দেখানোর পরে 1776 সালে সেই ইংল্যান্ডের কলোনিয়ালিজম, ইংল্যান্ডের ফ্যাসিজমের বিরুদ্ধে পরিপূর্ণ গণতান্ত্রিক আমেরিকা, সেখানে টমাস জেফারসন, জর্জ ওয়াশিংটন, তারপরে থমাস পেইনে, এরা কিন্তু আমেরিকাতে একটা পরিপূর্ণ গণতন্ত্র, যারা এই ব্রিটিশ কলোনিয়ালিজম, ব্রিটিশ ফ্যাসিজম, যে ফ্যাসিজম ইংল্যান্ডের সম্পূর্ণ গণতান্ত্রিক, আবার কলোনিতে যে তার আসল রূপ ব্রিটিশ ফ্যাসিজমের রূপ নিচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাহলে এইখানে আমাদের বুঝতে হবে যে এই কলোনিয়ালিজমের মধ্যে শেক্সপিয়ার যদিও গণতান্ত্রিক, কিন্তু শেক্সপিয়ারের কলোনিগুলোর মধ্যে কিন্তু শেক্সপিয়ার গণতন্ত্র কায়েম করতে পারেন নাই। এইখানেই কিন্তু শেক্সপিয়ার থেকে গেটে মহান। গেটে শুধু গণতান্ত্রিকই নন, গেটে কিন্তু শেক্সপিয়ারের অনেক পরে তার জন্ম, 1849 সালে জন্ম। তাহলে গেটে কিন্তু শেক্সপিয়ারের অনেক পরে জন্ম, কিন্তু গেটে শেক্সপিয়ারকে সমর্থন করছেন, শেক্সপিয়ারের গণতন্ত্রকে সমর্থন করছেন, কিন্তু একই সাথে তিনি কলোনিয়ালিজমেরও বিরোধী গেটে। কিন্তু এখন মজার বিষয় হলো যে এই যে গেটে যে এত চমৎকার একজন মানুষ, গেটে যিনি মানে ইন্টারনাল ফ্যাসিজম, এক্সটার্নাল ফ্যাসিজম দুইটারই বিরোধী, শেক্সপিয়ারের ফলাফল এটা হলো যে শেক্সপিয়ার নিজে দেশে তিনি গণতান্ত্রিক, কিন্তু অন্য দেশে শেক্সপিয়ারের নামেই কিন্তু ফ্যাসিজম কায়েম হলো। সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে হোক, আর ইন্ডিয়ার মতো মহান দেশে হোক, আর আমেরিকার মতো মহান দেশেই হোক, দুইটা দেশে কিন্তু এই ব্রিটিশরাই কিন্তু ফ্যাসিজম কায়েম করেছিল, কলোনিয়ালিজম কায়েম করেছিল। কিন্তু দুইটা দেশই কিন্তু রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে, সেটা জর্জ ওয়াশিংটন বলি আর মহাত্মা জিন্নাই বলি, তারা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং যে তারা স্বাধীনতা অর্জন করলেন ওই
1747-এর সময় বা 1776-এর সময় যে জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন এরা যে ব্রিটিশ কলোনিয়ালিজমের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করলেন, সেই স্বাধীনতা অর্জন করতে হয়েছিল শেক্সপিয়ারের দেশ, সেটা হলো গিয়া সেই ব্রিটেনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্রিটেনের বিরুদ্ধে, যখন তাদের পার্লামেন্ট সম্পূর্ণ স্বাধীন। 1688-র অরেঞ্জের যে উইলিয়াম অফ অরেঞ্জ সম্পূর্ণ ডেমোক্রেসি দিয়ে দিয়েছিলেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন ইংল্যান্ডে। 1688 পর থেকেই ইংল্যান্ড সম্পূর্ণ গণতান্ত্রিক ছিল। কিন্তু তারপরে যে গোটা এই কলোনিয়ালিজম কায়েম ছিল এবং সেই কলোনিগুলোতে এই ফ্যাসিজমই চালিয়ে যাচ্ছিল কারা? ব্রিটিশরা। কিন্তু তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে আসলেন কে? গেটে। তিনি জার্মানির লোক। তারপর গেটে আসার পর আমরা দেখব জার্মানি তার প্রায় গেটের মৃত্যুর 70-80 বছরের মধ্যেই গোটা ইউরোপে সবচেয়ে ইনোভেটিভ, সবচেয়ে সামরিকভাবে শক্তিশালী, এর মধ্যে কিন্তু নেপোলিয়ান এসে গেছে। তারপরে গেটের জীবদ্দশাই কিন্তু নেপোলিয়ান এসে গেছে। এবং তারপরে এই বিভিন্ন রকম ইউরোপের সমস্যা সাধিত হয়েছে। কিন্তু তারপরেও জার্মানি যে র্যাপিড প্রোগ্রেসের দিকে গিয়েছে, ইউরোপের কোনো দেশ আর যাইতে পারে না। ইউরোপের সবচেয়ে বড় সামরিক শক্তি হয়ে যায়। গেটে মারা যান 1832 সালে। আর 1870-71 সালে বিসমার্ক, মানে গেটের মৃত্যুর 40 বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় সামরিক শক্তিকে, সবচেয়ে বড় দার্শনিক শক্তিকে, সবচেয়ে বড় আবিষ্কারী শক্তিকে, সেটা হলো নতুন জার্মানি। সে জার্মানি কার জার্মানি? ব্রিটিশ বলছি, বিসমার্কের জার্মানি। সে বিসমার্কের জার্মানি যাকে হিটলার বলতেন প্রথম রাইখ বা প্রথম সাম্রাজ্য। তো সেই প্রথম সাম্রাজ্য বলতেন হিটলার, এটাকে বলতেন দ্বিতীয় সাম্রাজ্য, সেকেন্ড রাইখ। তো সেই এই যে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি হয়ে দাঁড়ালো, ইউরোপের সবচেয়ে বড় দার্শনিক শক্তি হয়ে দাঁড়ালো, ইউরোপের সবচেয়ে বড় সামরিক শক্তি হয়ে দাঁড়ালো যে বিসমার্কের জার্মানি, সেটা কিন্তু গেটের মৃত্যুর মাত্র 40 বছরের মধ্যেই জার্মানি ইউরোপের। তাহলে এই গেটের দেশে কী করে হিটলারের মতো ফ্যাসিস্টরা আসলো, সেটা নিয়ে আজকের কথা। তো তার পিছনে কিন্তু এই ব্রিটিশ কলোনিয়ালিজম, ফ্রেঞ্চ কলোনিয়ালিজম, ব্রিটিশ কলোনির যে ফ্যাসিজম, তারপরে ফ্রেঞ্চ কলোনির ফ্যাসিজম, এইগুলোই কিন্তু প্রচণ্ডভাবেই কাজ করেছে। কাজেই এই হিটলারের যে উত্থান হলো, তার পিছনে কিন্তু আমরা দুইজন টাইগারের হার্ট। হিটলারকে আমরা দেখব যে হিটলার একটা শিয়ালের হৃদয়, প্রতি মুহূর্তে সে মিথ্যা কথা বলতে। হিটলার বলছে এই দেশ দখল করছি, এরপর আর কোনো দেশ দখল করব না। তারপরে বলছে এই দেশ দখল করছি, এরপর আর কোনো দেশ দখল করব না। তারপরে বলছে এই দেশ দখল করছি, তারপর আর কোনো দেশ দখল করব না। তো এই সব করতে করতে মানে চেম্বারলেন বিরক্ত হয়ে তিনি এই চেম্বারলেনের সাথে তিনি চুক্তিতে উপনীত হয়েছিলেন হিটলার, যে না আর কোনো দেশ দখল করব না। কিন্তু তারপরে দেখা যাবে যে তারপরেও দখল করছে, তখন চেম্বারলেন তিনি যুদ্ধের দিকে যেতে, হিটলারের সাথে যুদ্ধের দিকে বাধ্য হলেন। কিন্তু এই যে হিটলারের উদ্ভবের পিছনে কি চার্চিলের হাত ছিল না? চার্চিলও তো ঠিক একই মিথ্যাবাদী। লর্ড জর্জের হাত ছিল না? এই চার্চিল আর লর্ড জর্জ কারা? তারা প্রথম বিশ্বযুদ্ধ প্রচণ্ডভাবে মিথ্যা দেয়া তারা চালিত করেছেন। তারা যে ধরনের ওয়াদা করা হয়েছিল জার্মানির সাথে ন্যায় বিচারের, সেই ন্যায় বিচার তো না লর্ড জর্জ করেছেন না চার্চিল করেছেন। এবং পরবর্তীতে এই জন্য এই চার্চিল যতবারই তিনি বলছিলেন যে হিটলারকে দমন করতে হবে, ইংল্যান্ডের লোকজনই তো শোনে নাই। কারণ এই চার্চিলই কিন্তু অতি দ্রুত এই মহান এই যে কাইজারের বিরুদ্ধে তিনি ইংল্যান্ডকে যুদ্ধে ঝাঁপাই পড়ার জন্য উৎসাহিত করেছেন। এবং কাইজার, আমি আগেই বলেছি, এইটাতেই আমি বলেছি যে কাইজার কিন্তু যুদ্ধটা চাননি। কাইজার যখন এই সারায়েভোতে অস্ট্রিয়ান যুবরাজকে হত্যা করা হলো, তখন তিনি রাগের মাথায় অস্ট্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের, অস্ট্রিয়ার যুবরাজ যে যখন সে নিহত হলো, সারায়েভোতে নিহত হলো, তখন রাগের মাথায় তিনি সারায়েভোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু যখনই সারায়েভো বা ওই যে সার্বিয়ান যারা যে ওখানে যে
মানে ওই সার্বিয়ান যে ছিল যে সার্বিয়া যখনই ওই যে হত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছিল, তখনই কিন্তু কাইজার কিন্তু যুদ্ধ থেকে জার্মানিকে বিরত রাখার জন্য তিনি সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন। কিন্তু তখন ফ্রান্স আর ছাড়বে না জার্মানিকে, ফ্রান্স এবং ব্রিটেন। কিন্তু দেখা গেল যে তারা মনে করেছিল যে অতি সহজেই জার্মানিকে ক্যাপচার করা যাবে, কারণ একদিকে যে ট্রিপল যে ইন্টেন্টে তারা জার্মানিকে ধরেছে, আর ট্রিপল অ্যালায়েন্স যেটা ছিল, ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে কিন্তু ট্রিপল অ্যালায়েন্সের যে ছিল, ট্রিপল অ্যালায়েন্সের যে ইটালি কিন্তু এই ট্রিপল অ্যালায়েন্সের পক্ষ পরিত্যাগ করে অলরেডি তার মানে জার্মানি পক্ষ ত্যাগ করে ব্রিটেন এবং ফ্রান্সের দিকে, রাশিয়ার দিকে, তাহলে কি মানে 3-3 যেখানে ছিল তখন 4-2 হয়ে গেছে। তাহলে 4-2 হয়ে যাওয়ার ফলে এবং তাহলে কি হবে, তাহলে জার্মানিকে কাবু করা যাবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ কাদের মধ্যে ছিল, এই চার্চিল, লয়েড জর্জ এই গ্রুপের মধ্যে ছিল। তাহলে চার্চিল, লয়েড জর্জ এরা যে অতি দ্রুত বিশ্বযুদ্ধের দিকে গেলেন এবং তারা বুঝতেও পারেননি যে জার্মানি একটা পরাশক্তি হয়ে উঠেছেন। জার্মানি, তারা আশা করেছিলেন 6 মাসের মধ্যে যুদ্ধ শেষ হবে। জার্মানি কিন্তু বারবারই যুদ্ধ শেষ করে, যখনই তারা ইটালি দেখা গেল বা রাশিয়া যখনই তারা পরাজয় স্বীকার করেছে, তখনই কিন্তু তারা রাশিয়া দখল করতে যায়নি জার্মানরা। জার্মানির লক্ষ্য রাশিয়া দখল ছিল না, রাশিয়ার লক্ষ্য জার্মানির লক্ষ্য ইটালি দখল ছিল না, রাশিয়ার লক্ষ্য ফ্রান্স দখল ছিল না। যেমন জার্মানির যে চার্চিলের যে 4 খণ্ড বই, সেখানে কিন্তু বলাই আছে যে জার্মানরা যখন গ্যাস আবিষ্কার করলো, সারিন গ্যাস বা ওই ধরনের গ্যাসগুলো, যে গ্যাসগুলো দিয়া যুদ্ধক্ষেত্রে মানে কেমিক্যালি কিন্তু জার্মানি প্রচণ্ড ডেভেলপ ছিল, ফিজিক্সের দিক থেকেও জার্মানি সবচেয়ে ডেভেলপ ছিল। তো ওই যুদ্ধের ক্ষেত্রে যে গ্যাস ব্যবহার হচ্ছিল, সেটি যদি লার্জ স্কেলে তারা করতে পারতো, তাহলে কিন্তু তারা গোটা ফ্রান্সে দখল করতে পারতো এবং বিসমার্কের মতো শয়তানি তারা কিন্তু দখল করতে পারতো। বিসমার্কের মতো শয়তানি তারা কিন্তু দখল করতে পারতো, গোটা ফ্রান্সকে দখল করতে পারতো, যুদ্ধকে। কিন্তু শয়তানি তো কাইজারের নীতির মধ্যেই নাই, না কাইজারের সেনাবাহিনীর মধ্যে ছিল। তাহলে এই যে বিসমার্ককে, তার আগেই কিন্তু কাইজার যখন জাপানের সাথে রাশিয়া যুদ্ধে করা ছিল, এনগেজ ছিল, জাপানের কাছে রাশিয়ান সেনাবাহিনী প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কোরিয়ান যুদ্ধ 1905 সালের দিকে, তখনই কিন্তু কাইজার ইচ্ছা করলে খুব দ্রুত এই ফ্রান্সকে পরাজিত করে এই ফ্র্যাঙ্কো রাশিয়ান যে অ্যালায়েন্স, দুই দিকে বিশাল একটা অ্যালায়েন্স গড়ে উঠতেছিল, জার্মানিকে বেঁধে ফেলার একটা চেষ্টা ছিল, সেইটাকে দমন করতে পারতেন। কিন্তু না, কাইজার এ ধরনের বিসমার্কের মতো শয়তানি বুদ্ধি তার আসতেও না, তিনি লায়ন হার্ট ছিলেন। তো এই কাইজার যখন যুদ্ধে পরাজিত হলেন, কাইজারের কোনো বিচার হয়নি, কাইজারের পক্ষেই একটা গ্রেট কন্টেম্পোরারিজ যদি আপনারা পড়েন, চোখে পানি চলে আসবে যে না, কাইজার তো আসলে একজন ভালো লোক ছিলেন। তাইলে এই যে কাইজারের পতন হলো, তারপরে আরেকজন আপনারা পড়তে লর্ড কার্জন কিন্তু ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন প্রায় 1905 সাল পর্যন্ত, প্রায় 1898 থেকে 1905 সাল পর্যন্ত ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন। এবং লর্ড কার্জন যে সোনার মতো, তার লর্ড কার্জন সম্বন্ধে বলতেছেন যে ইকুয়ালি গ্লসি অ্যান্ড পলিশড, কে বলতেছেন? চার্চিল। তো এই লর্ড কার্জনের আদর্শ কি ফলো করেছিলেন চার্চিল? মোটেই না, তিনি লয়েড জর্জের আদর্শ ফলো করেছেন। এবং লর্ড কার্জনকে তিনি বলতেছেন যে তার শুরু হয়েছিল গোল্ডের মতো, তারপরে তার মধ্যটা হয়েছে ব্রোঞ্জ এবং শেষটা লেড। আসলে তো এটা মিথ্যা কথা। লর্ড কার্জন একজন সোনা ছিলেন এবং তার গোটা জীবনই, 1925 সালে লর্ড কার্জন মারা যান। লর্ড কার্জনকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়া থেকে। তিনি যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতেন, হয়তো হিটলারের উৎপত্তি হতো না। তিনি 1905 সালেই হয়তো, যে এইরকম লায়ন হার্ট একজন মানুষ 1925 সালে খুব দরকার ছিল, হয়তো তিনি জার্মানির প্রতি অত্যাচারটাকে অনেকখানি কমাতে পারতেন, যার ফলে হিটলারের মতো শিয়ালের উৎপত্তি হতো না। তাহলে শিয়ালের উৎপত্তি কেন হচ্ছিল? বাঘের পতনের ফলেই তো। তাহলে দুইজন বাঘ, কার পতন হলো? একজন কাইজার, প্রথম বিশ্বযুদ্ধের যে হিটলার মানে যে গোটা জার্মানির যে নেতা ছিলেন কাইজার, তার পতন হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে। আরেকজনের পতন হলো লয়েড জর্জ। দুইজন সত্যবাদী
সোনার হৃদয়ের মানুষের পতন হলো, যারা যুদ্ধ চাইতো না, যারা শয়তানির ব্যক্তিগত শয়তান, ক্ষমতার শয়তানি ক্ষমতা আহরণের জন্য জাতিকে যুদ্ধের মধ্যে অতি দ্রুত বাঘের মানে শিয়ালের বুদ্ধিতে খুব দ্রুতভাবে অপরিণামদর্শীর মতো যারা যুদ্ধে নিয়ে গিয়েছিলেন এই লয়েড জর্জ চার্চিল গ্রুপ। কিন্তু একটা জিনিস আছে, যারা এই শিয়াল, যারা মাতাল, যারা যেমন বলতো, আমরা ওই কথাগুলোই বলতে পারি যে কথাটা বলে গেছিল, লোকটার নাম কি, যিনি বলেছিলেন হলে গিয়ে মানে সেই ধরিবাজ, সে ধুরন্ধর জার্মানির সেকেন্ড রাইকের প্রতিষ্ঠাতা বিসমার্ক একটা কথা বলেছিলেন যে গড হ্যাজ এ স্পেশাল প্রভিডেন্স ফর ড্রাঙ্কার্ড, গড হ্যাজ স্পেশাল প্রভিডেন্স ফর ড্রাঙ্কার্ড, God has special providence for fools, drunkards and Americans. মানে যুক্তরাষ্ট্রের, আমেরিকা বলতে এখানে যুক্তরাষ্ট্রের কথাই বলতেছিলেন, যে বোকা, মাতাল এবং আমেরিকানদের জন্য গড অনেক স্পেশাল প্রভিডেন্স দিয়ে পাঠাইছেন। মানে স্পেশাল কিছু ফেভার আছে গডের, মানে আল্লাহর একটা স্পেশাল ফেভার আছে কার প্রতি? ফুলের প্রতি, বোকাদের প্রতি, মাতালদের প্রতি আর আমেরিকানদের প্রতি। তাহলে এই যে মানে ধরিবাজ নাম কি বলে বিসমার্ক, গোটা ইংল্যান্ড মানে গোটা জার্মানিকে ইউনাইটেড করলেন, মানে জার্মানির স্বাধীনতা নিশ্চিত করলেন, এবং তারপরে প্রায় 30 বছর জার্মানি এবং গোটা ইউরোপ গোটা লার্জ স্কেল যুদ্ধ দেখেনি বিসমার্কের পর থেকে, 1870-71 পর থেকে। তাইলে এই যে তিনি বললেন যে আমেরিকা মাতাল এবং বোকাদের উপরে আল্লাহর ফেভার আছে, কারণ আমেরিকাকে অত ধুরন্ধর রাজনীতির দরকার হয় না। আমেরিকাকে এই ব্রিটিশদের সাথে, ফ্রেঞ্চদের মতো শিয়ালের আর রাশিয়ানদের মতো গর্দবদের সাথে ডিল করতে হয় না। আর এই শিয়ালের বুদ্ধি যাদের লায়ন হার্ট নাই, এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের যাদের লায়ন হার্ট নাই, তাদের সাথে ডিল করছিলেন কে? তিনি ডিল করতেছিলেন অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত বুদ্ধিমান, তিনি হলেন গিয়া বিসমার্ক। তাহলে এই যে এই শিয়ালের বুদ্ধি তার রং নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো? প্রথম বিশ্বযুদ্ধে অতি দ্রুত তারা বুঝতে পারে নাই যে জার্মানি, যে লায়ন হার্টের জার্মানি, যে কাইজারের জার্মানি, সে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারে। এবং আমরা দেখব যে তারা এই কীভাবে তার প্লাটুনের পর প্লাটুন ব্রিটিশ সৈন্য ধ্বংস করেছেন। এই চার্চিল এবং এই লয়েড জর্জ গ্রুপ, তারা এই ব্রিটিশরা যখন এই কনস্টান্টিনোপল দখল করতে গিয়ে ব্যর্থ হলেন, ঠিক আছে, ডিভিশন সৈন্য, ব্রিটিশ সৈন্য ধ্বংস হয়ে গেল। তো দরকার ছিল না তো ওই জায়গাটা এইভাবে পাঠানো, এই দারদালানিসে এই সৈন্য পাঠানোর দরকার ছিল না। কাজে এই জিনিসগুলা আমরা যখন আলোচনা করছি তখন আমাদেরকে বুঝতে হবে যে এই লায়ন হার্ট কী জিনিস আর শিয়ালের বুদ্ধি কী জিনিস। এই শিয়ালের বুদ্ধিরই কিন্তু ফসল ফ্যাসিজম, শিয়ালের বুদ্ধির ফসল কিন্তু এই যারা এই জুলিয়াস সিজার বলি, এই শেখ মুজিবের যে স্বৈরাচারী ক্ষমতা বলি, আর এই শেখ হাসিনার যে 15 বছরের স্বৈরাচারী ক্ষমতা, এগুলো কিন্তু সেই শিয়ালের বুদ্ধি। আমরা আমরা এই শেখ হাসিনার মিথ্যাচারগুলো ফলো করেছি, দেখেছি কীভাবে একটার পর একটা মিথ্যা কথা শেখ হাসিনা বলেছেন যে এই নির্বাচনটা হয়ে যাক, তার 1 বছরের মধ্যে আবার নির্বাচন হবে। 1 বছর যখন হয়ে গেল তখন তিনি বলতেছেন যে নির্বাচন কেন দেবো, বিএনপি জামাতকে ক্ষমতায় আনতে হবে। এই যে মিথ্যাচারগুলো, এই যে প্রতি মুহূর্তে মিথ্যা কথা, প্রতি মুহূর্তে, এগুলো তো শিয়ালের বুদ্ধি। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্র হলো লায়ন হার্টের উপর প্রতিষ্ঠিত। তাহলে গণতান্ত্রিক জিনিসগুলো যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসগুলো বুঝতে হবে যে গেটেকে বুঝতে হবে, শেক্সপিয়ারকে বুঝতে হবে, যেন গণতন্ত্রকে পৃথিবীতে এনেছেন। শেক্সপিয়ারের থেকে গেটে আরও বেশি গণতান্ত্রিক কী জন্য? কারণ শেক্সপিয়ার শুধু নিজ দেশে গণতন্ত্র করেছেন, শেক্সপিয়ারের ফলে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু শেক্সপিয়ারের থেকে গেটে আরও একটু ডেভেলপ, কারণ তিনি শেক্সপিয়ারকে স্বীকার করে নিয়েছেন, শেক্সপিয়ারের মর্যাদাকে স্বীকার করে নিয়েছেন। এবং বলা হয়ে থাকে যে এই যে উইলিয়াম মিস্টার্স অ্যাপ্রেন্টিসশিপ, এইটা কিন্তু শেক্সপিয়ারের প্রশংসা, এবং উইলিয়াম শেক্সপিয়ারকেই তিনি উইলিয়াম মাস্টার বলছেন। উইলিয়াম মিস্টার যে অ্যাপ্রেন্টিসশিপ, উইলিয়াম মিস্টার্স, জানিমানিয়ার, এইগুলো কিন্তু শেক্সপিয়ারের প্রশংসায় গেটে লেগেছিলেন। এবং একটা সময় এবং এখনও
জার্মানিতে কিন্তু ব্রিটেনের থেকে বেশি শেক্সপিয়ারের চর্চা হয়। তাহলে আমরা দেখব যে হিটলারের উত্থানের পিছনে যে ভূমিকাগুলো ছিল তার দুজন, লায়ন হার্টের ব্যর্থতা, একজন লর্ড কার্জন দি লায়ন হার্ট, এবং তিনি কিন্তু 1924 সালের দিকেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে শয়তানি করে, মানে তিনি একটা ঠুনকো অজুহাত যে তিনি লর্ড সভার সদস্য, কিন্তু দেখা যায় যে অযোগ্যদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু লর্ড কার্জনের মতো যার শৈশব গড়লেন, যার কৈশোর গড়লেন, যার যৌবন গড়লেন, যার বার্ধক্য গড়লেন, সেই সোনার মানুষটি, সেই লর্ড কার্জনকে কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানানো হয়নি। এবং ওই সময় যে ক্লিক ছিল, তাদের যে চক্র ছিল, সেই চক্ররা তারা জানতেন, তার মানে শয়তানি জানতেন, শয়তানির যে বুদ্ধিতে জানতেন, কিন্তু সোনার হৃদয়ে তারা ঠিকই জানতেন যে এই পদটার জন্য উপযুক্ত লর্ড কার্জন, কিন্তু তারা তৈরি করেছেন লর্ড কার্জনকে প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না। তার হিংসা ছিল তাদের মধ্যে শয়তানি বুদ্ধি ছিল, তারা মনে করছিল যে শয়তানি বুদ্ধি দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রিভেন্ট করা যাবে, কিন্তু করতে পারলো কি? শয়তানি বুদ্ধি দিয়ে হয় না এগুলো। শয়তানি বুদ্ধি দিয়ে তারা অতি দ্রুত জার্মানির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু 4 বছর যখন ঠেলা খাইলো, লক্ষ লক্ষ ব্রিটিশ সৈন্য মারা গেল, তখন তারা বুঝলো যে না, এটা ভুল হয়ে গেছে। জার্মানির বিরুদ্ধে, জার্মানির সাথে সন্ধিতে যাওয়া উচিত ছিল অনেক আগেই, কিন্তু জার্মানির বিরুদ্ধে তারা, এবং পরবর্তীতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পরে কলোনিগুলো ছেড়ে দিল। তাহলে তার আগে তো কলোনি ছাড়েনি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে তারা কলোনি ছাড়েনি, তারা জালিয়ানওয়ালাবাগ ঘটিয়েছে, তারা 400 সরকারি হিসাবেই 400 লোক মারা গেছিল, যাদেরকে মানে নিরস্ত্র মানুষের প্রতি 400 লোককে গুলি করে মারা, এই পাশবিক কাজগুলো তারা এই ব্রিটিশদের আন্ডারেই হয়েছিল, ডায়ার, কর্নেল ডায়ার। তো এই ডায়ার, এই যে কলঙ্কময় ইতিহাস, সেই যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের যে সাহিত্যিকগুলো আছে, এই সাহিত্যিকগুলোকে কারা সমর্থন করেছে? এই সাহিত্যিকগুলোকে প্রথম দিকে সমর্থন করেছেন 2 জন লোকের কথা হলো, একজন ব্রিটিশ, একজন বাঙালি। তাহলে আপনারা কালচারাল ফ্যাসিজমকে আপনারা বুঝতে পারবেন। এবং দেখা যায় যে নোবেল প্রাইজ পাওয়া সাহিত্যিক, তিনি ইটালিতে চলে গেছেন ফ্যাসিস্টদের পক্ষে যুদ্ধ করতে। তাহলে ফ্যাসিস্টদের পক্ষে কিন্তু কালচারাল লোকও আছে। তো দেখা যায় এই কালচারাল, এই যে ফ্যাসিজম, তার পিছনে ছিলেন একজন, তিনি হলেন গিয়া ঠিক উল্টা। তিনি উল্টা কীরকম? তিনি হলেন গিয়া গেটের উল্টা। তিনি গেটের, আমি একটা কবিতা দিয়ে আমি দেখাই দিব যে গেটে কি বলেছেন। গেটের একটা বিখ্যাত উক্তি ছিল, সে উক্তিটা হলো যে গেটের উক্তি হলো, ইস্ট আর ওয়েস্টের যে জেনেছে নিজেকে আর অন্য কেউ সেই জেনেছে, পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার না। গেটের এটা কথা যে মানে পূর্বের লোকের আছে পার্সোনালিটি আর পশ্চিমের লোক আছে টেকনিক্যালিটি, এই দুইটার মধ্যে আমি সমন্বয় ঘটাই দিলাম, এই দুইটা এখন আর বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু এইটার উল্টা ছিলেন মানে কালচারাল ফ্যাসিবাদের একজন আইকন। তিনি দেখা যায় যে সাহিত্যের মধ্যে আজ পর্যন্ত সবচেয়ে কম বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি হলেন রুডিয়ার্ড কিপলিং। এই কিপলিংকেই সমর্থন করেছেন আমাদের রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের কারণেই কিন্তু এটা বুঝতে হবে, রবীন্দ্রনাথকে মানে পাকিস্তান আমলে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে এত মাথামাতি ছিল না। তাই তখন আমাদের এইখানে ইকবালের চর্চা হতো, ইকবালের প্রভাব ছিল আমাদের, যেমন দক্ষিণ ভারতের যেমন একটা, এই যে আলুর মিছিল থেকে শুরু করে অনেক চমৎকার চমৎকার মুভিগুলো পাকিস্তান আমলে হয়েছে, কিন্তু বাংলাদেশ আমলে কেন হয় না? তার কারণ হলো কি, দক্ষিণ ভারতের যে আইডিয়াল পরিবেশ ছিল পাকিস্তান আমলে, ধরেন যদিও আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষিত করা হতো, কিন্তু দেখা যাচ্ছে যে কণ্ঠরোধ করা হয়নি। এই জিনিসটা বুঝতে হবে যে পরবর্তীতে ফ্যাসিজমের প্রথম কথা হলো যে পেপার পত্রিকা বন্ধ করো। শেখ মুজিব সেটা পেপার পত্রিকা বন্ধ করেছে। পাকিস্তান আমলে কিন্তু পেপার পত্রিকা বন্ধ হয়নি, পাকিস্তান আমলে বাকশাল হয়নি, বাংলাদেশ আমলে বাকশাল হয়েছে। তারা কী করতো? পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের খেপার কারণ ছিল অর্থনৈতিক। 6 দফার কোনো দফা ছিল না যে পেপার পত্রিকার স্বাধীনতা দিতে হবে, 6 দফাই ছিল অর্থনৈতিক। তাহলে তারা অর্থনৈতিকভাবে পাকিস্তান বাংলাদেশের লিডার ছিল, এবং অর্থনীতির সমস্ত ইনকাম তারা বাংলাদেশ থেকে করতো, আর তারা পাকিস্তানে খরচ করতো, টাকা পয়সার ব্যাপারগুলো ছিল। তো এইখানে আমরা দেখব যে পাকিস্তান আমলে কেন এত বিস্ফোরণ হয়েছিল, যে কারণ দক্ষিণ ভারতে এখন দেখা যাবে যে 6টা চমৎকার মুভি হলে দক্ষিণ ভারতে তা দেখা যাচ্ছে 5 খান বা 6 খান মুভি হচ্ছে 10 খানের মধ্যে গোটা ভারতের ওই দক্ষিণী। কী জন্য? কিন্তু দক্ষিণ ভারতের লোক সংখ্যা তো ভারতের যে 140 কোটির মধ্যে মাত্র 28 কোটি লোক
দক্ষিণ ভারতে, আর উত্তর ভারতে প্রায় 70 কোটি। তাহলে 28 কোটি লোক কীভাবে দক্ষিণ ভারতের এত, কারণ দক্ষিণ ভারতে এত ডেভেলপ কেন? কারণ দক্ষিণ ভারতে তারা কিন্তু আর রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে কম্পেয়ার করছে। আর দক্ষিণ ভারতে বিজেপি যে কেউ বসে নাই, তো বিজেপি এক ধরনের অন্ধকার তৈরি করেছে উত্তর ভারতে। আর আরেকটা সমস্যা হলো যে তার ফলে ধরি মাছ না ছুঁই পানি বিজেপি ইকবালকে গ্রহণও করতে পারছে না। তার মানে কি দক্ষিণ ভারতে ইকবালের যে 6টা লেকচার ছিল, সেই লেকচারগুলোর কিন্তু দক্ষিণ ভারতেও তিনি 2-1টা দিয়েছিলেন। কাজে দক্ষিণ ভারতকে তিনি প্রশংসা করেছেন। তার অন্যতম হিরো ছিলেন টিপু সুলতান, যিনি দক্ষিণ ভারতে তিনি যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছিলেন ইকবালের। তাই দক্ষিণ ভারতে কিন্তু ইকবালের চর্চা খুব প্রচণ্ডভাবেই হয়। দক্ষিণ ভারত যখন 1946 সালের নির্বাচনে বাংলা মুসলিম লীগকে দিয়েছিল 113টা আসন, আর 80টা আসন কিন্তু দক্ষিণ ভারত থেকে পেয়েছিল, যাতে হিন্দুরা এখানে এই ভোট দিয়েছিল, মুসলিম লীগকে ভোট দিয়েছিল। আর 79টা আসন এসেছিল পাঞ্জাব থেকে। তাহলে এই যে মানে দেখা যায় পাকিস্তান প্রতিষ্ঠার সময়ও দক্ষিণ ভারতীয়রা কিন্তু পাকিস্তানকে ভোট দিয়েছিল, মানে ইকবালের আদর্শ, তারপরে জিন্নার আদর্শকে তারা ভোট দিয়েছিল। তো যদিও দক্ষিণ ভারতে কোনো অংশ পাকিস্তান পায়নি, কারণ ওখানে হিন্দু মেজরিটি। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দক্ষিণ ভারতে যে একটা আইডিয়াল আদর্শ ছিল, তাহলে 71-এর আগে যে আমাদের সাংস্কৃতিক একটা স্বাধীনতা ছিল, সাংস্কৃতিকভাবে আমরা ডেভেলপ ছিলাম, 71-এর পরে আমরা সাংস্কৃতিকভাবে পিছনে পড়ে গেলাম কেন? আমাদের মধ্যে কেন সেই রকম চমৎকার গানগুলো হচ্ছে না, সেই রকম আমরা সুরকার পাচ্ছি না, সেই রকম আমরা চলচ্চিত্রকার পাচ্ছি না? কারণ ওই রবীন্দ্রনাথকে একচেটিয়াভাবে তাইলে তুলে ধরছি, এটা কিন্তু এক ধরনের কালচারাল ফ্যাসিজম। কারণ কি আমি এখন বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝতে পারবেন যে বিরাট একটা কথাগুলো বলে আসলাম যে এই যে কালচারাল যে ফ্যাসিবাদ, তার প্রোপোনেন্ট কে ছিলেন? যিনি ছিলেন রুডিয়ার্ড কিপলিং। তিনি বলতেন যে ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, দে শ্যাল নেভার মিট। এই টয়েন শ্যাল নেভার মেট। তাহলে ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, ইস্ট হলো ওয়েস্ট হলো ওয়েস্ট, পূর্ব হলো পূর্ব, পশ্চিম হলো পশ্চিম, তারা দুজনে কখনোই মিলবে না। কেন বললেন? তিনি এই কবিতাটাতে তিনি বোঝাতে যাচ্ছেন যে খ্রিস্টান এই ওয়েস্টার্নরা ওয়েস্টার্নই থাকবে, ইস্টার্নরা ইস্টার্নই থাকবে। তার মানে কি ওয়েস্টার্নদের যে আধ্যাত্মিক যে একটা বেদনা, সে বেদনা নিয়েই তাদেরকে জীবনযাপন করতে হবে। আর ইস্টার্নদের যে মানে জাগতিক বেদনা, যে তারা বিভিন্ন দেশে নিজ দেশে এই পরাধীন হয়ে আছে, ব্রিটিশরা আইসা তাদেরকে শোষণ করছে, তাদের অর্থনৈতিকভাবে শোষণ করছে, সেই পরাধীনতা নিয়েই তাদেরকে বাঁচতে হবে। আর অন্তরের দুঃখ নিয়ে ওয়েস্টার্নরা বাঁচবে, কিন্তু এটা কিন্তু হয়নি। আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে এই ইস্টার্নরা স্বাধীন হয়েছে, ইস্টার্নরাই এখন ওয়েস্টকে গভর্ন করছে। লন্ডনের প্রায় 7.5 বছর ধরে একজন মুসলমান লন্ডনের মেয়র কামালা হ্যারিস, তিনি কামালা তো ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি হয়তো আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন। তাহলে কি হচ্ছে? ওয়েস্টের লোকেদের গভর্ন করছেন কারা? ইস্টার্ন পার্সোনালিটি ওয়েস্টের টেকনোলজিকে গ্রাস করে নিচ্ছে, করবেই তো স্বাভাবিক, কারণ পার্সোনালিটি হলো সূর্যের মতো। পার্সোনালিটি যে টেকনিক্যালিটিকে গ্রহণ করে তারপরেও কিন্তু টেকনিক্যালিটি টিকে থাকতে পারে, কিন্তু টেকনিক্যালিটি যে পার্সোনালিটি গ্রহণ করে, যেটা চার্চিলের ক্ষেত্রে হয়েছে, যেটা হিটলারের ক্ষেত্রে হয়েছে, তখন কিন্তু সেই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। যেমন এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে টেকনিক্যালিটি যখন পার্সোনালিটিকে গ্রাস করে তখনই ফ্যাসিজমের উৎপত্তি হয়। টেকনিক্যালিটিকে, সিজারের টেকনিক্যালিটি ছিল বিভিন্ন দেশ দখল করেছিল, কিন্তু তার সিজারের হৃদয়টা ছিল অন্ধকার। তাহলে শেখ মুজিব দেখা যাচ্ছে যে কিছু বক্তৃতা দিতেন, বকর করতে পারতেন, মানুষকে ইউনাইটেড করতে পারতেন। তার ফলে কী হয়েছে? তার ওই টেকনিক্যালিটি বকর, কিন্তু হৃদয়টা ছিল অন্ধকার। তিনি যখনই ক্ষমতায় আসলেন, তিনি পেপার পত্রিকা ব্যান্ড করলেন, তিনি সিরাজ শিকদারের মৃত্যুর জন্য দায়ী, তিনি জাসদের অনেক কর্মীকে তিনি লালগোড়া তৈরি করলেন, রক্ষী বাহিনী তৈরি করলেন, নির্বাচনে কারচুপি করলেন, এবং তিনি বাকশাল কায়েম করার পূর্ব মুহূর্তে তিনি মারা গেলেন। তাইলে তিনি এক পার্টি ঘোষণা দিলেন, তাইলে তাকে মেরে ফেলা হলো, তার দেশের সেনাবাহিনী তাকে মারলো। পাকিস্তানিরা তো শেখ মুজিবকে মারেননি। তাহলে এই জিনিসটা যে টেকনিক্যালিটি যদি পার্সোনালিটি গ্রাস করে, আমাদের প্রথম দিকেই যদি আমাদেরকে যে
কলোনিয়ালিস্ট ফ্যাসিজম বা মেইনল্যান্ড ফ্যাসিজম, দুই রকম ফ্যাসিজম থেকে মেইনল্যান্ড ফ্যাসিজম কোথায় ছিল, সেটা হলো গিয়া জার্মানিতে মেইনল্যান্ড ফ্যাসিজম এসে গেছিলো। কিন্তু ইংল্যান্ডের ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হলো কি, তারা মেইনল্যান্ডে তারা গণতান্ত্রিক ছিল, কিন্তু তার কলোনিতে তারা ফ্যাসিস্ট ছিল। তো এই মেইনল্যান্ড গণতন্ত্র এবং কলোনিয়াল ফ্যাসিজম, এইটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে কিন্তু আর টোটাল ফ্যাসিজম যে সেগুলোতেও কিন্তু আমাদের যদি আমরা প্রিভেন্ট করি, যেমন হিটলার টোটাল ফ্যাসিজম ছিল, মেইনল্যান্ডও ফ্যাসিজম, এবং তার কলোনিগুলোতে যেখানে যেখানে হিটলার দখল করেছিল সেখানেও হিটলার ফ্যাসিস্ট ছিলেন। তো এই ফ্যাসিস্টদের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, যে হৃদয়টাকে পরিষ্কার করতে, অপারেশন ক্লিন হার্ট, যে হৃদয়টাকে পরিষ্কার করো। সেটা সামরিক বাহিনী দেওয়া হবে না, যেমন বিএনপি আমলে যেরকম সামরিক বাহিনী দেওয়া না, এটা করতে হবে কবিদের দ্বারা। এবং সেই কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি যেমন শেক্সপিয়ারের থেকেও গেটে আরও মহান ছিলেন। শেক্সপিয়ারের দেশে যে হিটলার আবির্ভাব হলো, বলছি ইসের দেশে, এই গেটের দেশে, তার পিছনে কিন্তু উইলিয়াম মানে কাইজারের পতনটা ভূমিকা রেখেছে এবং লয়েড জর্জের পতনটা ভূমিকা রেখেছে। দুইজন টাইগারের বদলে কারা টিকে গেল হলো কি, যেমন লয়েড জর্জ প্রায় 30 বছর ধরে ইংল্যান্ডের রাজনীতি মাতিয়ে রেখেছিলেন, আর এই চার্চিল প্রায় 40-50 বছর ধরে এই ইংল্যান্ডের রাজনীতি মাতিয়ে রেখেছিলেন। কীভাবে? এই দুই শিয়াল যখন যা জনগণের প্রয়োজন তারা বলতে পারতেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার ফলে এই শিয়ালের বুদ্ধি কিন্তু যতবারই তারা হিটলারকে প্রতিরোধ করতে এই চার্চিল আহ্বান জানাইছে, ততবারই তারা ব্রিটিশরা সে পরিত্যাগ করতে বাধ্য হয়ে শেষ মুহূর্তে চার্চিলকে সেনাপতি নিয়োগ দিয়েছিল। এবং যখনই তারা চার্চিলের প্রধানমন্ত্রিত্বকে আর দরকার মনে করেনি, যখনই দেখা যাচ্ছে জার্মানির পরাজয় হয়েছে, জাপানের পরাজয় হয়নি, তখনই তারা চার্চিলকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে। তাহলে এই জিনিসটা যদি আমাদের বুঝতে হবে যে ঠেলা খেয়ে কিন্তু বুঝে, প্রথম বিশ্বযুদ্ধের ঠেলাতে তারা চার্চিলকে আর তারা হিটলেস, চার্চিল প্রতি আর কোনো শুনেইনি চার্চিলের কথাবার্তা, কিন্তু জরুরি প্রয়োজন চার্চিলকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বানিয়েছিল, কিন্তু তারপরে আবার তারা চার্চিলকে পরিত্যাগ করেছে এবং পরবর্তীতে আবার চার্চিলকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সেই চার্চিলের আর সেই ক্ষমতা ছিল না, ইংল্যান্ডের কোনো কলোনি ছিল না। কাজেই আমরা চার্চিল এবং লয়েড জর্জের সাথে আমরা যদি কাইজার এবং করতে পারি, কাইজার এবং লয়েড জর্জ, এই যে ধূর্ত এবং তার সঙ্গে আরেকজন বিসমার্ক, এই বিসমার্কের উৎপত্তি এবং বিসমার্ককে কেন এরকম হইতে হলো, বিসমার্কের চালাক, এর পেছনে কিন্তু ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনিয়ালিজম আছে। কাজেই এই শেক্সপিয়ারের যে কিছুটা ব্যর্থতা ছিল যে তিনি তার কলোনিতে গণতন্ত্র করতে পারেন নাই। আর এই গেটের ব্যর্থতা আমরা বলবো না, কারণ গেটে থেকেই পরবর্তী ইন্ডিয়া পাকিস্তানের উৎপত্তি হয়। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কালচারাল ফ্যাসিজমের যে আইকন, সেটা দুইজন মানুষ, একজন হলো রুডিয়ার্ড কিপলিং, আরেকজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কী গেরা হইল? রবীন্দ্রনাথ ঠাকুর এত শান্তিবাদী, কালচারাল ফ্যাসিবাদের আইকন হিসেবে আমরা আরও 2-3 জনের নাম করব। একজন হলেন গিয়া, তিনি নিজেও জানতেন না যে ফ্যাসিবাদী, তিনি হলেন গিয়া টলস্টয়। এই যে পুটিন এত বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে রাশিয়ার ক্ষমতায়, এর পুটিনে কোনো পতন হইতেছে হয় না, আর এই কমেনি। তো কালচার ফ্যাসিজমে শুধু রুডিয়ার্ড কিপলিং বা রবীন্দ্রনাথ ঠাকুর নহেন, এর পিছনে আরও কালচারাল ফ্যাসিবাদের যে হলো আরও 2 জনকে নাম কিনতে হবে। এরাও কিন্তু শান্তিবাদী প্রচণ্ড। এই শান্তিবাদীরা কিন্তু অনেকে জানতেনও না তারা ফ্যাসিবাদী। এই ফ্যাসিবাদকে উৎপত্তি করার জন্য তারা কীভাবে ফ্যাসিবাদী, এখানে উত্তর ভারতের একটা মুভির আমি একটা ডায়লগ দিই, যে সেই মুভিটার ফুল আর কাটা মুভির, এখানে একটা একটা নিরীহ একটা ভালো ছাত্রকে বরখাস্ত করতে বাধ্য হন একজন প্রিন্সিপাল, কারণ তার প্রিন্সিপাল নিজের পোস্টে চলে যাচ্ছিলেন। তখন বলছিল যে ফুলার কাটা, অজয় দেবগানের মানে কালচারাল একটা কাল্ট হিট, সুপার হিট মুভি, দেখতে পারেন। ওখানে একটা ডায়লগ থাকে, যে ডায়লগটা এরকম যে মানে ওই ভালো ছেলেটা অজয় দেবগানকে মানে প্রিন্সিপাল বরখাস্ত করেছেন, এখানে ট্যালেন্টেড অন্যায়ের প্রতিবাদকারী গণতান্ত্রিক সেই লোকটা, সেই ছেলেটাকে বাদ দিয়েছে প্রিন্সিপাল। পরদিন কিন্তু আবার তাকে ডেকে নিয়ে আসা আবার কলেজে ভর্তি করে।
এবং বলে যে যে আমার ওই কলেজে আবার পুনঃস্থাপিত করে এবং বলা হয় যে আমি গতকালকে ভুল করেছিলাম। তাহলে এই যে ভুল করলেন, তো তিনি বললেন যে গতকালকে আমাকে বাদ দিলেন, আজকে আবার ডাইকে না আবার আমাকে ছাত্র বানাচ্ছেন। সেই গতকালকে আমি মজবুর ছিলাম, আমি এখানে গতকালকে আমি বাধ্য ছিলাম, সেটা আমার ডিসিশন ছিল না, অন্য কারো ডিসিশন ছিল। তাইলে আর আজকে যে আমি তোমাকে ভর্তি করলাম আবার ফেরত নিয়ে এসে, এটা আমার ডিসিশন। তো বলছে তাইলে আপনাকে গতকালকে কে বাধ্য করেছিল এবং আজকে যে আপনি নিজের ডিসিশন নিলেন, কে আপনাকে নিজের ডিসিশন নিতে সাহায্য করলো? তখন তিনি বললেন যে দেখো, যে তলোয়ার যে মাথা কাটে এটা শুধু তলোয়ারের দোষ না, যে তলোয়ার মাথা কাটে, গলারও দোষ, যে গলা কেটে যায়। তো এই যে একটা কথা বললো যে না, এটা আমারই দোষ ছিল যে আমি নিজেকে রক্ষা করতে পারিনি। তো এই জিনিসটা যে যারা অতিরিক্ত শান্তিবাদী, যে রবীন্দ্রনাথ ঠাকুর বা এই যে টলস্টয় বা এই যে হাফিজ, এই তিনজন অতিরিক্ত শান্তিবাদী, তারা কি করছে, একটা দেশে যখন মেইন যারা অন্যায়ের প্রতিবাদকারী সেই সব কবিদের গ্রাস করে ফেলে, তখন কিন্তু দেশে ফ্যাসিজম কায়েম হয়ে যায়। তখন কিন্তু তারা জনগণের প্রতিবাদ ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, তখন গলাটা কেটে যায়। যেমন উত্তর ভারতে একটা কথা আছে, হাত জো কি জানো, হাত জিসমে হো জুনুন কাটতে নেই তলবার সে, হাত যেটাতে উদ্দীপনা আছে তারা তলোয়ারের আঘাতে কেটে যায় না। তা হাত জিসমে হো জুনুন কাটতে নেই তলবার সে, তাহলে গলাতেও যদি উদ্দীপনা থাকে, হার্টেও যদি, হৃদয়েও যদি উদ্দীপনা থাকে, সে তলোয়ার দিয়ে কাটা যায় না। কিন্তু সেই উদ্দীপনাগুলোকে নষ্ট করে দিয়েছেন তিনজন কালচারাল ফ্যাসিস্ট। তার সঙ্গে আরেকজনকে আমি দিব, সেটা হলো রুডিয়ার্ড কিপলিং। তাই রুডিয়ার্ড কিপলিং কালচারাল ফ্যাসিস্ট, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কালচারাল ফ্যাসিস্ট, তার সঙ্গে টলস্টয় কালচারাল ফ্যাসিস্ট এবং আরেকজন আছেন হাফিজ। তো এইখানে আমরা দেখব যে বাকি তিনজন কিন্তু আসলেই ফ্যাসিস্ট হিসাবে সফল হয়েছেন এবং রুডিয়ার্ড কিপলিং সফল হয়নি। কারণ রুডিয়ার্ড কিপলিংয়ের দেশ কোনটা? ইংল্যান্ডে কিন্তু ফ্যাসিজম আজ পর্যন্ত আসতে পারেনি, কারণ এই রুডিয়ার্ড কিপলিং শেক্সপিয়ারকে গ্রাস করতে পারেননি। কিন্তু এই বাকি তিনজন, যে রবীন্দ্রনাথ, হাফিজ কিন্তু সাদি এবং রুমিকে গ্রাস করে ফেলেছেন। এই জন্য দেখা যায় যে এই এক খমিনি মারা গেলে আরেক খমিনি আসলো, খামিনাই। এখানে কিন্তু যত গণতান্ত্রিকভাবে প্রতিবাদগুলো এসেছে, তার গলা টিপে ধরা হয়েছে। এই ইরানে কিন্তু ইউটিউব আপনি ইউজ করতে পারবেন না, আপনি রাশিয়াতে ইউটিউব ইউজ করতে পারবেন না। বাংলাদেশে ইউটিউব ইউজ করা যেত, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কথা বললে, ভালো কথা বললে, গণতন্ত্রের পক্ষে কথা বললে তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। তাহলে এই যে রবীন্দ্রিক চর্চাটা কিন্তু বাংলাদেশে খুব বেশিভাবেই ছিল এই গত 14 বছরে। কিন্তু কলকাতায় এখানে ফ্যাসিস্ট আসছে না, কারণ কলকাতার 60% কিন্তু অবাঙালি, এটা বুঝতে হবে। 40% হতো বাঙালি। তো এই 60% অবাঙালি কিন্তু, আর কলকাতা শাসিত হয় দিল্লি থেকে, আর দিল্লিতে একচ্ছত্র নায়ক কিন্তু মির্জা গালিব, সেখানে রবীন্দ্রনাথ চলেও না। ইকবাল আসার পর থেকে, ইকবাল আসার পর থেকে, গালিব তো রবীন্দ্রনাথের আগেই, ইকবাল আসার পর থেকে দেখা যাচ্ছে যে এই উত্তর ভারতে বঙ্কিম রবীন্দ্রনাথ বিদায় নিয়েছে। তাহলে এই কালচারাল ফ্যাসিজমের সাথে যে ইন্ডিয়া, এই যারা এই ফ্যাসিস্ট ছিল, এই ব্রিটিশ ফ্যাসিস্ট যারা নিজের দেশে গণতান্ত্রিক কিন্তু বাইরের দেশে ফ্যাসিস্ট, তাদের সাথে তাদের এই শাসন কায়েম করার জন্য এই ব্রাহ্মণ্যবাদ কিন্তু বিশেষভাবে সহায়ক হয়েছিল। বিশেষ করে বঙ্কিম এবং রবীন্দ্রনাথ দুজনেই কিন্তু কালচারাল ফ্যাসিস্ট। বঙ্কিম দেখা যাচ্ছে বিড়ালের প্রশংসা করছেন। এই বিড়াল কী করে? অন্যায় সহ্য করে এবং অন্যায়ের বিরুদ্ধে মেউ মেউ করে, বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে না। তো ওই যে বিড়ালের মতো কথাবার্তা, বিড়াল নামে একটা উপন্যাস আছে, তোমরা সর শুদ্ধ দুধ খাইয়া এই শুকনা রাখো, গোপটা শুকনা রাখো, এখানে ব্রিটিশদেরকে বোঝাচ্ছেন। আর আমি হাড়ির কাছে গেলে এই গুলবাগা বনে যাই, তাই হাড়ির কাছে কারা যেতে যাচ্ছে? এই বিড়াল কারা? এরাই তো ব্রাহ্মণ, যে তোমরা আইসার দেশটাকে চুষা খাচ্ছ, আমাকে একটু চুষা খেতে দাও। কথাটা বুঝেন। এই রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে, বাটন রাসেলের কাছে চিঠিতে নিজেকে ব্রাহ্মণ বলে উল্লেখ করছে। এই ব্রাহ্মণবাদের অ্যান্টিথিস হিসাবে কিন্তু মার্কসিজম এসছে, কথাটা বুঝতে হবে। এবং এই মার্কসিজম অ্যান্টিথিস হিসাবে যখন আবার নিটশে আসলেন, নিটশে কিন্তু আবার সেই ব্রাহ্মণবাদকেই তিনি সমর্থন করলেন। তিনি
বললেন যিশু হলো একটা চণ্ডাল, তাহলে কি জার্মানরা ব্রাহ্মণ? তাহলে এই যে কালচারাল ফ্যাসিজমের একটা উৎপত্তি কিন্তু নিটশে থেকেও, এই হিটলার কিন্তু নিটশেকে জাতীয় গুরু করেছিলেন, এবং এই নিটশে যখন ইসের প্রতীক করলেন, নিটশে যখন ওই ইন্ডিয়ান স্বাস্তিকা, ব্রাহ্মণবাদের প্রতীক যে স্বাস্তিকা, এই স্বাস্তিকায় কিন্তু এই হিটলারের পতাকায় আপনারা দেখবেন লালের মধ্যে একটা কালো পতাকা আছে, ঠিক আছে, এই কালো একটা চিহ্ন আছে, এইটাই কিন্তু স্বস্তিকা। এই স্বস্তিকা কিন্তু হিন্দুত্ব থেকে নিয়েছিলেন হিটলার। তাহলে এই যে এই এখন কি বোঝা যাচ্ছে জিনিসটা, যে কালচারাল ফ্যাসিজম কী, ব্রাহ্মণবাদের মধ্যে কিন্তু ফ্যাসিজমটা ছিল। ব্রাহ্মণরা মানে আগাগোড়াই ফ্যাসিস্ট ছিল। আমরা যদি দেখব যে ঈশের কাহিনীর মধ্যে একলব্যর আঙ্গুলটা কেটে নেওয়া, এটাই তো ফ্যাসিস্ট। একলব্য তো যে কোনো দিক থেকে অর্জুনের থেকে যোগ্য, কিন্তু একলব্যর জন্ম নিচু আর অর্জুনের জন্ম উঁচু কুলে, এই জন্য একলব্যকে তার শিক্ষক তিনি গুরুদক্ষিণা হিসেবে আঙ্গুলটা কেটে নিতে চাচ্ছেন, এবং তিনি আঙ্গুলটা কেটে দিয়ে দিলেন, তিনি আর ওইভাবে তীর মারতে পারেন না। এগুলো তো ফ্যাসিজম। যোগ্য এই যে একটা কথা যে এই 24-এর গণঅভ্যুত্থানে বলা হলো, বারবার বলা হচ্ছে যে 24-এর ফ্যাসিজমের যে কথাটা বারবার বলা হলো সেটা হলো গিয়া যে কোটা নয় মেধা। এইটা তো একলব্যের একটা প্রতিবাদ। এখানে তো স্লোগান হিসেবে একলব্যকে আনা যেত, কারণ একলব্যই ছিল যোগ্য, অর্জুনের থেকে একলব্যই যোগ্য, এবং তার শিক্ষক তাকে কোটায়, ব্রাহ্মণবাদের কোটায়, ক্ষত্রিয়র ছাত্রর কোটায় তাকে নিয়োগ করলেন, যে না উনি টিকে থাকবেন, আর একলব্যকে ধনুর্বিদ্যা থেকে, তীর থেকে, সে অর্জুন, দ্রোণাচার্যের বা আরও যারা তাদের যতখানি মানে লক্ষ্যভেদ করছে, একলব্য তাকে ছাড়িয়ে গেছে। কিন্তু একলব্য তো ব্রাহ্মণ না, একলব্য তো ক্ষত্রিয় না, আপার কাস্ট না, তাহলে তাকে কী করতে হবে? তার আঙুলটা কেটে নিতে হবে। এটাই তো ফ্যাসিস্ট। কোটা না মেধা, এটাই তো ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ। তাহলে এই ছিল, এই অর্জুনের ছিল কোটা, আর একলব্যের ছিল মেধা। তো কোটার বিরুদ্ধে মেধার যে সেটাই তো ইসলাম, সেটাই তো এই গেটে, ইসলামের প্রশংসাকারী গেটে। তাহলে শেক্সপিয়ার কিন্তু ইসলামের প্রশংসা করতে পারেননি, তিনি কিন্তু কিছু ফিনোমেনন তুলে ধরেছেন তার 37টা নাটকে, এবং এই ফিনোমেননগুলো এত চমৎকারভাবে এবং রাজনীতিতে তারা সফলভাবে ছিলেন বলেই, তারা এই কোটানা মানে এই ইংল্যান্ডে মানে গণতন্ত্রটা নষ্ট হয় নাই। কিন্তু ইংল্যান্ডে থেকে ডেভেলপড যে গণতন্ত্র নষ্ট হয়ে গেল জার্মানিতে, তার কারণ জার্মানি তখন শোষিত ছিল, অধঃপতিত ছিল। কিন্তু পরবর্তীতে এখন আবার গোটা ইউরোপের নেতা জার্মানি হয়ে গেছে, ইংল্যান্ড না। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এটা ইংল্যান্ড না, ফ্রান্স না, রাশিয়া না, ইটালি না, এটা কিন্তু জার্মানি। এটা আমাদের বুঝতে হবে যে গেটে কতখানি সুপ্রিয়র, কতখানি সম্মানিত, আর তিনি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সভ্যতার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন গেটে। আর হিটলার একজন স্বৈরশাসক, তিনি ইহুদিদের ধরে ধরে তিনি কী করেছেন, এই গ্যাস চেম্বারে দিয়েছেন। অত্যন্ত নিগৃহীত একজন মানুষ, একজন স্বৈরাচার মানুষ, একজন নেস্টি নোংরা পার্সন হলো হিটলার। তো কাজেই আমাদেরকে গোটা রাজনীতিটা বুঝতে হবে, বই পড়তে হবে, তাহলে আমরা কালচারাল ফ্যাসিবাদের যে আইকনগুলা, যে অতিরিক্ত শান্তিবাদ, যে রবীন্দ্রনাথ, তারপর টলস্টয়, তারপর এই হাফিজ, এরা যে ওয়ার এন্ড পিসের কথাই ধরি, যে বিশাল ভূখণ্ড রাশি আছে, বাংলাদেশি কীরকম আছে, আমরা সব জায়গায় আমরা, বা এই যে এই বিশাল ভূখণ্ড যদি থাকেও তারা পরাধীন হয়নি রাশিয়া বিভিন্ন দেশে, কিন্তু নিজের দেশের সরকারের কাছেই তো তারা পরাধীন। পুটিন আজ এত বছর ধরে যাচ্ছে না, পুটিন কিন্তু নির্বাচন দিচ্ছে না, পুটিন এখন অন্য দেশে দখল করা শুরু করেছে, সেই জুলিয়াস সিজারের মতো। তাইলে এই যে মুসোলিনি, তারপর ইসের মতো কিন্তু সম্পূর্ণ লক্ষণগুলাই পুটিনের মধ্যে দেখা যাচ্ছে, খামেনির মধ্যে ওই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, আর আমাদের হাসিনার মধ্যে ওই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে। তার কারণে আমরা আশা করব যে তারপরেও খামেনির মধ্যে অতখানি খারাপ দেখা যাচ্ছে না, তার কারণ সাদি রুমি গণতান্ত্রিক, তারা কিন্তু মানে সাদির কবিতাগুলো আছে যে যখন দেশের স্বৈরাচার প্রিভিলেন্ট হয়, তখন জনগণের খোদার দরবারে হাত উঠে যায়, তখন জনগণ
উদ্দীপ্ত হয়, একটা সময় জনগণের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন হয় এবং আল্লাহরও এতে স্বৈরাচারের প্রতি লানত বর্ষিত হয়। তো এইগুলোই তো গণতন্ত্র। এখান থেকে এই স্বাধী থেকেই তো শেক্সপিয়ার এসছেন। এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। তাই স্বাধীর রুমিকে ভালোবাসতে হবে, হাফিজকে ঘৃণা করতে হবে, রবীন্দ্রনাথকে ঘৃণা করতে হবে, যারা অতিরিক্ত শান্তির কথা বলেছেন, যারা জমিদারি করে গেছেন, শাসকতন্ত্রের যে মাখনগুলো চেটে পুটে খেয়েছেন রবীন্দ্রনাথ, এই টলস্টয়। তো এই এবং টলস্টয়কে তার বউয়ের সাথে ঝগড়া করে তিনি বাইরে যেতে শীতের মধ্যে তার মৃত্যু হয়েছিল। তো তার বউ তো জানতেন যে এই শান্তিবাদ এইগুলো বাস্তবতা না। জীবনে যে কোনো জায়গায় আপনি একটা দেশে পুলিশ বাহিনী কি যীশু খ্রিস্টের মতবাদে চললে হবে? যে পুলিশ, যীশু খ্রিস্ট খুব মহান মানুষ, যীশু খ্রিস্ট বলেছেন যে তোমার যদি কেউ চাদরটা নেয় তুমি কোটটাও দিয়ে দিও, এক গাল পাতলে আরেক গাল দিয়ে দাও। তাহলে এখন একজন পুলিশ যদি বলে যে আমি মোবাইলটা নিছে, পুলিশ ডাকাত এসে পুলিশকে ধরেছে যে তোমার মোবাইলটা দাও, তা পুলিশ যদি বলে না আমার ওয়ালেটটাও নিয়ে যাও, মানি ব্যাগটাও নিয়ে যাও, তাহলে কি পুলিশ বাহিনীর অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে এই যিশুর নীতিগুলো প্র্যাকটিক্যাল না, এই জিনিসটা বুঝতে হবে। এই যিশুর নীতি ফলো করেছেন, যিশু তো আসলে না গেলে এই নীতিগুলো পরবর্তীতে গ্রিকরা ঢুকাইছে এর মধ্যে। খ্রিস্টান ধর্মটা আর সেমিটিক কোনো রিলিজিয়নে না। যিশু ছিলেন একজন সেমিটিক মানুষ, ইহুদিদের বংশে তার জন্ম। ইহুদি ধর্মটা একটা প্রাণময় ধর্ম, কিন্তু এই গ্রিকরা প্লেটোবাদ বিশেষ করে এই খ্রিস্টিয়ানিটির মধ্যে এমনভাবে ইনফিল্ট্রেট করেছে যে খ্রিস্টিয়ানিটি আর কোনো সেমিটিক ধর্মই না। এটা গ্রিক রোমান সভ্যতা ধ্বংস করেছে খ্রিস্টিয়ানিটি, এটার মরবিড ধ্বংস, এটা গ্রিকের প্লেটোবাদটাই ক্রিশ্চিয়ানিটি হিসাবে আত্মপ্রকাশ করেছে, ফলে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে। তো কাজে প্লেটোর দর্শনের খারাপ দিক কী আর অ্যারিস্টটলের দর্শনের ভালো দিক কী সেটাও আমি পরে আলোচনা করব। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে গ্রিক দর্শনের যে প্লেটোবাদ সেটা একটা এই কালচারাল ফ্যাসিজমের আইকন। তিনি যে এই সমস্ত একটা পরিবার ভেঙে ফেলতে চেয়েছিলেন, এটা কিন্তু কমিউনিস্ট ফ্যাসিস্টরা, কিন্তু কমিউনিজমের মধ্যে যে ফ্যাসিজম আছে এরা কিন্তু পরিবার ভেঙে ফেলতে চায়। যেমন এই চায়নাতে কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না, সমস্ত পত্রিকায় ইসের, এবং ওখানে কিন্তু এই যে কিং জং যাকে ইচ্ছা গেলেও তার ফাঁসি দিয়েছে, 20 জন 40 জনকে ধরে। এর মধ্যে যে অন্যায় হতে পারে, একটা ন্যায়ের এস্টাবলিশমেন্টের যে একটা চেষ্টা থাকবে, সেটা কীভাবে, সেটা স্বাধীন গণতন্ত্র পত্রিকা থাকবে, পত্রিকা একজন লেখে দিলেই তাহলে কিন্তু আবার জাজরাও চিন্তা করতে পারবে। শুধুমাত্র ট্রায়াল, আমরা আজকে বলি মিডিয়া ট্রায়াল খারাপ, মিডিয়ার কিছু ভালো দিকও আছে। যতগুলো এই ভাওয়াল সন্ন্যাসী থেকে যতগুলো বিচার হয়েছে সেখানে কিন্তু মিডিয়া অনেক গণতন্ত্রের এগুলো যে বের করে আনতে সাহায্য করেছে। শারমিনের বিচারের সময়, মুনির হত্যার শারমিনের বিচারের সময় কিন্তু এইটা মুনির উপর মিডিয়া কনস্ট্যান্ট চাপ দিয়ে রেখেছিল। আজকে সাগরুন হত্যার বিচারের জন্য মিডিয়া কনস্ট্যান্ট চাপ দিয়ে রাখছে। তো যে মিডিয়া, এই মিডিয়ায় কিন্তু এখন ফলে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছে। তো গণতান্ত্রিক মিডিয়া কিন্তু একটা দেশের গণতন্ত্রের অতন্দ্রিয় প্রহরী, এবং বিশেষ করে সেটা কোন কোন দেশের, সেটা ইংল্যান্ড, আমেরিকা, যেখানে শেক্সপিয়ার প্রিভ্যালেন্ট। এবং আমাদেরকে ওই দেশের স্বাধীনতাকে বজায় রাখতে হবে যদি আমরা গণতান্ত্রিক থাকতে চাই। কারণ একটা দেশের আভ্যন্তরে যতই গণতন্ত্র থাক, কিন্তু যে চারিপাশে শত্রুবেষ্টিত হয়, যেটা জার্মানির হয়েছিল, যেভাবে তারা প্রথম বিশ্বযুদ্ধের পর চেপে বসেছিল, এটাই কিন্তু হিটলার উত্থানে সহায়তা করেছিল। কাজেই আমাদের প্রথম থেকেই দেশের ইংল্যান্ডের যেমন অতন্দ্র প্রহরী তাদের মিডিয়াগুলা গণতন্ত্রের, এবং অতি বেশি খারাপ হয়ে যাওয়ার আগেই তারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে ব্রিটিশদের মতো। তো কাজেই আমাদের এই মিডিয়াগুলোকেও ওই দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং এক পত্রিকা আরেক পত্রিকায় হেল্প করতে হবে। যেমন বাংলাদেশে যখন এই আওয়ামী মিডিয়াগুলো বিএনপি মিডিয়াকে বন্ধ করছিল, তখন কিন্তু আওয়ামী মিডিয়াগুলো কিন্তু এটা হেল্প করেছে। ঠিক আছে, মিডিয়ার বন্ধ করা যাবে না। প্রথম কথা, মিডিয়া তাদের ভয়েসগুলা বলতে দিতে হবে। যেমন হিটলারের একটা তিনি বলতেন যে আমি প্রথমে এসে মিডিয়া বন্ধ করব, এটা করা যাবে না। এইটা এই ফ্যাসিস্টদের প্রথম কাজই হলো মিডিয়া বন্ধ করা। এই যে কাদের মোল্লা, প্রথম ফাঁসি দেওয়া হলো কাদের মোল্লাকে। কাদের মোল্লা তো একটা মিডিয়া ছিল, সে তিনি তো সংগ্রাম পত্রিকার সাথে যোগ। তাহলে প্রথম যে ফাঁসি, প্রথম যে অপরাধ, সেইটা কিন্তু ইকে দেওয়া যেতে পারতো যারা মানে মিডিয়ার সাথে জড়িত না, তাদেরকে প্রথম ফাঁসি। কিন্তু প্রথম ফাঁসিটা একটা মিডিয়ার পরে। তাহলে এই যে আওয়ামী লীগ যেটা ফ্যাসিস্ট পার্টি, সেটা কিন্তু কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে। নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, ইকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু এরা নিজামী কিন্তু সরাসরি মিডিয়ার সাথে যুক্ত ছিলেন না, ঠিক আছে। কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হলো
সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া হলো। সাকা চৌধুরী সরাসরি মিডিয়ার সাথে যুক্ত ছিলেন না, কিন্তু সর্বপ্রথম জায়গায় ফাঁসি দেওয়া হলো, তিনি কিন্তু একজন মিডিয়ার লোক। কাজেই মিডিয়ার হিটলারের প্রথম কাজ কি? মিডিয়াকে অ্যাটাক করা। এবং দেখা যাবে যে ফক্স এবং সিএনএন এই দুইটার কিন্তু আমেরিকাতে একটা জিনিস আছে, সিএনএনের উপর করে আঘাত আসলে ফক্স তাকে প্রতিবাদ করে, ফক্সের প্রতি আঘাত আসলে সিএনএন তাকে প্রতিবাদ করে। তুমি রিপাবলিকান হও, তুমি ডেমোক্র্যাট হও, কিন্তু মিডিয়াদের একটা ইউনিটি থাকতে হবে এবং সেনাবাহিনীর মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। যেমন পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সবসময় একটা ইউনিটি আছে, এবং সেনাবাহিনীর মধ্যে এই যে বাংলাদেশে যে বিভিন্ন সেনাবাহিনীর মধ্যে ফ্যাকশন তৈরি হয়ে যায়, এটা করতে দেওয়া যাবে না। ফ্যাকশন তৈরি হলে কি হবে? তখন কিন্তু ফ্যাসিস্টরা জায়গা পাবে সেনাবাহিনীর মধ্যে। এই যে ডিজিএফআই সরকারকে যেভাবে সহযোগিতা করেছে, এটা কিন্তু একটা ফ্যাসিজমের লক্ষণ। জনগণের বিরুদ্ধে যায় কিছু পদপদবীর লোভে ডিজিএফআইয়ের লোকেরা এরশাদকে যায় জোর করে নিয়ে আসছে নির্বাচনে। এটা তো সেনাবাহিনী কাজ না। সেনাবাহিনী তার সেনা প্রধানের প্রতি অনুগত থাকতে হবে, আবার দেশের প্রতি অনুগত থাকতে হবে, প্রধানমন্ত্রীর প্রতি অনুগত থাকতে হবে। এই সবগুলো মিলেই কিন্তু তখন সে তার আমি চাকরি করব না, তুমি আরেকজনকে নিয়োগ দাও, কয়জনকে পাল্টাবে? প্রধান বিচারপতিদের ইউনাইটেড থাকতে হবে। যখন দেখা গেল যে পারভেজ মুশাররফ প্রধান বিচারপতিকে বরখাস্ত করলেন, গোটা পাকিস্তান জুডিশিয়ারি তার বিরুদ্ধে চলে গেল। তাহলে জুডিশিয়ারির মধ্যে ইউনিটি থাকতে হবে, কিন্তু বাংলাদেশে কি জুডিশিয়ারির মধ্যে আমরা ইউনিটি দেখলাম? যখন সিনহাকে পদত্যাগ করানো হলো, তো বাংলাদেশের জুডিশিয়ারি কিন্তু ঐক্যবদ্ধভাবে বলতে পেরেছে যে না, আমরা সিনহার সাথে আছি, তখনই কিন্তু তাহলে শেখ হাসিনা পতন হয়ে যেত। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। পাকিস্তানে যদি পতন হতে পারে, বাংলাদেশে হতে পারে, কিন্তু পাকিস্তানের প্রিভিলেন্টকে মাথা উঁচু ফিলোসফি, ইকবালের ফিলোসফি, আর বাংলাদেশের প্রিভিলেন্টকে রবীন্দ্রনাথের ফিলোসফি, সেখানে মাথা নিচু করো, অন্যায় করলে সহ্য করো। যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আপনারা পাবেন, যে তোমাকে ঠকাবে, তুমি ঠকাবা। তো এইগুলো তো কোনো নীতি হইতে পারে না। তোমাকে ঠকাবে, তুমি ঠকাবা, এটা যে কি জানো, ভালো মন্দ সত্যের এলাও সহজে। সত্য মানে এইটাকে তুমি সত্য বলছো, শিয়ালকে সত্য বলছো, তাহলে লাইনের সত্য আলাদা আর জ্যাকেলের সত্য আলাদা, টাইগারের বাঘের সত্য আলাদা আর ইসের সত্য আলাদা। এই জিনিসটা বুঝতে হবে যে সত্য অন্যায়ের সত্য এখন করে ফেলে। যখন অন্যায় ক্ষমতায় আসে, তখন অন্যায় তার জোরের মধ্যে একদম, কিন্তু সেটা প্রিভিলেন্ট হয় না লং রান। তো এই অন্যায় নিজেকে ন্যায় বলে দাবি করে, যেমন রবীন্দ্রনাথ, এই হাফিজ, এই টলস্টয়, যারা মিনমিনে শয়তান, যারা অন্যায়ের প্রতিবাদ করতে ভালো মন্দ যা খুশি আছে সত্যের লয় সহজে, তুমি কাউকে ঠকাবা, তোমাকে গোটা কবিতার আলোচনা করেন না, তাহলে তো কী হয়ে যায়? পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ বাঙালি কী করে হয়েছে? বাঙালি কেন আজকে গোটা ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না? কারণ বাঙালিকে তো ভারতের বিশ্বাসই করে না। তারা মনে করে বাঙালি গেলেই চুরি করবে। এসে কলকাতার হিন্দু বাঙালি হোক, আজকে এই মমতা এই দেখা যাচ্ছে ওখানেও কিছু দুর্নীতিবাদ পাওয়া যাচ্ছে, বিজেপির সাথে আরও ধুমায় দুর্নীতি করবে। তো এই যে বাঙালির কালচারের মধ্যে দোষ আছে, এই বঙ্কিম রবীন্দ্রনাথের দর্শনের মধ্যে দোষ আছে, এবং তারা কালচারাল ফ্যাসিস্ট, বঙ্কিম রবীন্দ্রনাথ দুজনেই। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদকে মির্জা গালিব, মমিন, দাগ, ফিরাক, তো এই গালিব, মমিন, দাগ, ফিরাক, এরা তো উত্তর ভারতে এদের প্রচণ্ডভাবে চর্চা হয়। এই মুসলমানরা কিন্তু পাকিস্তানি না। মমিন, দাগ, ফিরাক, এই তাদের ছবি আমরা নকল করি, ঠিক আছে, কিন্তু তাদের চর্চা কি আমরা করি? তো এই চর্চা যদি আমরা করি, মমিন, দাগ, ফিরাক, তাহলে তো রবীন্দ্র বঙ্কিমের আসল রূপটা বেরিয়ে আসে। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথকে বেঁচে খাওয়া যাবে না, রবীন্দ্রনাথকে তুলনা করতে হবে, যেটা দক্ষিণ ভারতের তুলনা হয়। দক্ষিণ ভারতে মির্জা গালিবের সাথে রবীন্দ্রনাথের তুলনা হয়। আমারও এর আগে ভিডিও আছে মির্জা গালিবের সাথে রবীন্দ্রনাথের তুলনা। এটাই রবীন্দ্রনাথকে সম্মান, ঠিক আছে? রবীন্দ্রনাথকে পূজা করা রবীন্দ্রনাথকে সম্মান না। রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে তুলনা করতে হবে, রবীন্দ্রনাথকে মির্জা গালিবের সাথে তুলনা করতে হবে, রবীন্দ্রনাথকে গেটের সাথে তুলনা করতে হবে, রবীন্দ্রনাথকে এমারসনের সাথে তুলনা করতে হবে, তাইলেই হবে রবীন্দ্রনাথ সম্মান। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।